সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ আছেন, আর যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা সুস্থতা কামনা করছি। সাথে সাথে আমাদের শত শত যে করোনার বিরুদ্ধে যে চিকিৎসকরা আমরা ফ্রন্ট লাইনের যারা লড়াই করছি তাদের জন্য দোয়া কামনা করে আমরা আজকের আলোচনাটা শুরু করতে চাচ্ছি। প্রথমেই আমরা আজকে যে গতদিন আমরা বলেছিলাম যে করোনা ভাইরাস বা কোভিড-19 ডিজিজটা কিভাবে পরীক্ষা, করোনার টেস্টটা কিভাবে করা হয়, অ্যান্টিবডি টেস্ট এবং রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর টেস্ট, পলিমারেজ চেইন রিয়াকশন, এটা করা যায় এবং কোনটা কতটুকু সেন্সিটিভিটি এবং কিভাবে কোনটি কত কম সময়ে করা যায় এটা নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের শ্বাসতন্ত্র এবং আমাদের শ্বাসতন্ত্রে কিভাবে ফুসফুসকে করোনা আক্রমণ করে, কিভাবে এটা ফুসফুসটাকে ড্যামেজ করে এবং কিভাবে মানুষ এই শ্বাসতন্ত্রের ড্যামেজ হওয়ার কারণে অর্থাৎ ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার কারণে মৃত্যুবরণ করে। তো চলুন আমরা সরাসরি শুরু করি। আমরা এখান থেকে শুরু করি। এখানে আমরা মানুষের শ্বাসতন্ত্র, এটা হলো নাক থেকে, নাক এবং মুখগহ্বর, অর্থাৎ আমাদের যে নাক আছে, নাক এবং মুখ মিলে শ্বাসনালী থেকে শুরু। এই পার্টটা হলো আমাদের শ্বাসতন্ত্রের শুরু। এখানে যদি আমরা এই ছবিটা লক্ষ্য করি, এটা হলো আমাদের পুরো শ্বাসতন্ত্রটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ উপরের যে শ্বাসনালী কণ্ঠনালী পর্যন্ত, আর দ্বিতীয় অংশ হলো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ যেখানে ট্রাকিয়া বলে আমরা এই যে পাইপটা এখানে শুরু, অর্থাৎ যেখানে আলাজিবাটা আছে ভোকাল কর্ডের জাস্ট নিচে, এখান থেকে এই পুরাটা হলো শ্বাসনালী বা ট্রাকিয়া বলি আমরা এটাকে। এটা হলো লাংসে প্রবেশ করে, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, আর এটা হলো লেফট প্রিন্সিপাল, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে দুইটা ফুসফুস বা লাংসে প্রবেশ করে। এখন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা যে পোর্শনগুলি বুঝি তার মধ্যে আমাদের নাসিকা, নাক, এই নাকের নাক গহ্বর, এটা আপনাদের মুখ, জিভার পেছনে আলা জিভা, তারপরে এটা হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখান থেকে একবারে এই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, এই ব্রঙ্কিয়াল অ্যালভিওলাস পর্যন্ত হলো আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখন আমরা সরাসরি চলে যাই করোনার সাথে সম্পর্কে। আমাদের এই শ্বাসতন্ত্রের কাজটা কি? কাজ হলো নর্মাল বাতাস থেকে, নর্মাল পরিবেশ থেকে সাধারণ বাতাসটা এখান দিয়ে প্রবেশ করে ট্র্যাকিয়াতে প্রবেশ করে এইটা এই নর্মাল বাতাসটা দুই ভাগে ভাগ হয়ে ডান ফুসফুস এবং বাম ফুসফুসে দুই ভাগে ভাগ হয়ে প্রবেশ করে এবং এইটা একের পর এক ভাগ হতে 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 প্রথমে এই শ্বাসনালীগুলি লোবে ভাগ হয়, অর্থাৎ একটা লোব বা জোন, একটা জায়গাকে যদি আমি এখানে 5টা ভাগে ভাগ করি সেটাকে একটা লোব বলা হয়। এরকম এই লোবে ভাগ হয়, অর্থাৎ মানুষের ফুসফুসটা মেজর পোর্শন অনুযায়ী লোব হিসাবে ভাগ করা আছে। এটা ডান ফুসফুস এবং বাম ফুসফুস দুটাতেই এইভাবে ভাগ হতে 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 এইটা একবারে যেখানে শেষ, এইটাকে বলা হচ্ছে অ্যালভিওলাস। এখন আমাদের শরীরে যদি করোনা এখানে শ্বাসনালী দিয়ে ঢুকে প্রবেশ করে, এখান থেকে এটা প্রথমে মুখমণ্ডল অর্থাৎ নাসিকা হয়ে এখানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্ত যায়। এখানে আমাদের টনসিল নামে দুইটা গ্ল্যান্ড আছে, আপনারা দেখবেন যাদের টনসিলাইটিস হয় সেখানে দুই পাশে দুটা টনসিল আছে, টনসিলগুলি বড় হয়ে যায়।
এই যে টনসিল গ্ল্যান্ড দুটো আছে, এই টনসিল গ্ল্যান্ডের কাজ হলো আমরা যে এর মধ্যে এই মুখমণ্ডল বা নাসিকার মধ্যে দিয়ে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু প্রবেশ করে, ভাইরাস প্রবেশ করে, প্রাথমিক পর্যায়ে এটা ইমিউনোলজিক্যাল সাপোর্ট দেয়। অর্থাৎ আমরা এর আগে যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কাজ করেছে ওটা আমাদের লেকচারে দেওয়া আছে। আপনারা যদি ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা একটু দেখে নেন তাহলে এটা পরবর্তীতে খুব ইজি হয়ে যাবে। এখন এখানে এই যে পরথুক আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, করোনা ভাইরাস যদি কোনো মানুষের দেহে প্রবেশ করে, সাধারণত সবগুলি স্টাডি না, কতগুলো রিসার্চ স্টাডিতে বলা হচ্ছে বা দেখা যায় যে এখান থেকে এই শ্বাস আপার রেসপিরেটরি লোয়ার রেসপিরেটরিটা যেখানে শেষ, এখান পর্যন্ত আসতে অনেক সময় 3 থেকে 4 দিন চলে যায়। সেজন্য অনেকে বলে থাকেন যে 3-4 দিন ধরে গার্গেলিং করলে এখান দিয়ে যদি গরম পানি, কেউ বলেন সরিষার তেল, কেউ বলেন বিভিন্ন জন বিভিন্নভাবে এটা করেন, যে যার মতো বর্ণনা দিয়ে থাকেন। যারা ডক্টর নয় তারাও এভাবে বলতে থাকেন। তা এটা না বলাই ভালো। এটা যদি আপনারা দেখেন তাহলে এটা আপনাদের ছবিটা দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে। এখন আসি আমাদের শ্বাসতন্ত্রে। আপনাদের কি ধারণা আছে যে এই আমাদের যে ফুসফুস এবং এই যে শ্বাসনালী থেকে প্রিন্সিপাল বাঙ্কাল থেকে 2টা ফুসফুস পর্যন্ত, এটা দিনে কত হাজার লিটার এয়ার সাক করে আপনাদের বোধহয় বলে দিলে পরে যে এটা আইডিয়াটা ক্লিয়ার হবে। পার ডে 16,000 থেকে 24,000 লিটার পর্যন্ত এটা কনজিউম করতে পারে। এবং এই এয়ারটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, আমাদের নর্মাল পরিবেশের যে বায়ুমণ্ডলের যে কম্পোজিশন, সেখানে অক্সিজেনেটেড বাতাস থাকে, আর আমাদের শরীরের ভিতরে কার্বন ডাইঅক্সাইড সেলের অর্থাৎ প্রত্যেকটা কোষের কাজ অনুযায়ী যে কার্বন ডাইঅক্সাইডগুলি তৈরি হয় সেটা বের হয়ে আসে এই ফুসফুস থেকে পরিবেশে। এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। এখানে আমাদের শ্বাসনালীর পার্টগুলি দেখানো আছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে এইখানে এই পার্টগুলি হলো, এই যে প্রথমে হচ্ছে নাসিকা গহ্বর, তারপরে এখানে বলা হয় যে আলাজিহ্বা থেকে ফ্যারিংস, ল্যারিংস, এবং এই যে শ্বাসনালী যেটা এটাকে বলে ট্র্যাকিয়া। তারপরে এটা 2 ভাগে ভাগ হয়, রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল বাঙ্কাসে তৈরি হয়, আর এগুলো বংশীয় হয়। লাস্টে একদম সর্বশেষ ইউনিটটা হলো লাংস, এই অ্যালভিওলাই গুলি ছোট ছোট ইউনিট। এটা আঙ্গুরের মতো দেখতে মনে হয়। এই যে এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এখানে আঙ্গুরের মতো মনে হয়। এই ছোট ছোট যে ইউনিটগুলি, এইটাই হলো মানুষের দেহের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ ঘটে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বাতাসে চলে আসে, বাতাসের এই অক্সিজেন ফুসফুস পার হয়ে মানুষের রক্ততে চলে যায়, যেটা মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য। তো এখন এইটা যে পার্টসটা হয় সেটা একটা থিন মেমব্রেন থাকে। আমরা যদি একটা পর্দা হিসাব করি, এই পর্দাকে আমরা মাঝখানে রেখে যদি আমরা রক্তনালী এবং শ্বাসনালীর অ্যালভিওলাই অর্থাৎ বায়ু প্রকোষ্ঠ, এইটার মাঝখানে একটা মেমব্রেন থাকে। সেই মেমব্রেনটা হলো একদিকে অ্যালভিওলাইসের এপিথেলিয়াম, অন্যদিকে আপনার রক্তনালী অর্থাৎ ক্যাপিলারি এপিথেলিয়াম। এই দুইটার মাঝখান দিয়ে এই যে অ্যালভিওলাই আছে, এই অ্যালভিওলাইটার সর্বশেষ হচ্ছে এটা ক্যাপিলারি। এখানে এই ছবিটা দেখলে আপনাদের জন্য খুব পরিষ্কার হবে যে এইটা যদি অ্যালভিওলাই স্যাকের লাইনিং এপিথেলিয়াম হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে এখানে এই লাইনিং এপিথেলিয়াল যদি হয়, মাঝখানে একটা মেমব্রেন থাকে, আর এটা হলো ক্যাপিলারি রক্তনালী। এখানে সার্কুলেশন আছে ব্লাড, আর এখানে সার্কুলেশন আছে হচ্ছে এয়ার।
এখান থেকে এই অক্সিজেনটা মানুষের রক্তে প্রবেশ করে, আর রক্তের মধ্যে মানুষের জৈবিক ক্রিয়ার জন্য মানুষের সেলগুলি থেকে যে কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হয় সেটা এই পর্দা ভেদ করে এই অ্যালভিউলার স্যাকে চলে আসে এবং এটা লাংস দিয়ে বের হয়ে যায়। এই যে আমরা যদি এইটা ধরি, এই সাদাগুলোকে যদি আমরা অক্সিজেনের কণিকা ধরি, অক্সিজেনগুলি সরাসরি ডিফিউজ হয়ে রক্তনালীতে চলে যাচ্ছে শরীরের মধ্যে। আবার পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছেন এই কার্বন ডাই অক্সাইড যদি আমরা নীল যে স্পটগুলি আছে এটা ধরি, এটা রক্ত থেকে বের হয়ে অ্যালভিউলাসে চলে আসছে। এখন এখানে করোনা ভাইরাস হলে ডিজিজটা কি হয় এটা আমাদেরকে জানতে হবে। এখানে করোনা ভাইরাসটা যদি উপরে শ্বাসনালী পার হয়ে যদি লাংসে চলে আসে, আসলে এখানে এই একদম সর্বশেষ স্তর যেটা সেটা হলো অ্যালভিউলাই এপিথেলিয়ামে গিয়ে এরা স্পর্শ করলে এই যে সেলগুলি আছে, হিউম্যান সেল যেটা আছে, এখানে দুই ধরনের রক্ত সেল থাকে। একটা হলো টাইপ 1 রেসপিরেটরি সেল নিউমেটিক সেল, টাইপ 2 নিউমেটিক সেল। টাইপ 1 সেলগুলি সরাসরি এই প্রক্রিয়া অংশগ্রহণ করে, আর মাঝখানে যে টাইপ 2 রেসপিরেটরি এপিথেলিয়াম থাকে অর্থাৎ নিউমেটিক এপিথেলিয়াম থাকে, তাদের কাজ হলো যে এই যে রিকয়েলিং যে সিস্টেমটা, অর্থাৎ ফুসফুসটা কয়েলের মতো চুপসে আসছে, আবার যখন আমরা শ্বাস নিচ্ছি তখন আবার এটা ফুলে হচ্ছে, আবার যখন আমরা এক্সপাইরেশনে অর্থাৎ বাতাস বের করে দিচ্ছি আবার এটা এরকম চুপসে শত হয়ে আসছে, আবার বড় হচ্ছে। এই যে ঘটনাটা, এটার ভিতরে এই ধরনের এই এপিথেলিয়ামগুলি, এখানে এই এপিথেলিয়ামগুলি যে ঘর্ষণ হয়, এইটাতে এই ঘর্ষণের কারণে কোনো সেল যেন না মরে যায়, তার জন্য এই যে টাইপ 2 রেসপিরেটরি সেল যেটাকে বলছি, সেই সেল থেকে সারফ্যাক্টর নামে এক ধরনের মিউকাস সিক্রেশন হয়। আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি যে আমরা ইঞ্জিনের মধ্যে, গাড়ির ইঞ্জিন বা যেটা সকল ইঞ্জিনের মধ্যে আমরা মোবিল দিয়ে রাখি। মোবিলের কাজটা কি? সেই ইঞ্জিনের ভিতরে যে পার্টসগুলি আছে, একটার সাথে একটা কন্ট্যাক্টের কারণে, ঘোরার কারণে ওই সারফেসটা যেন ঘষাকে নষ্ট না হয়ে যায় বা ক্ষয় না হয়ে যায়, সেইটা প্রিভেন্ট করার জন্য ওই মোবিলটা দেওয়া হয়। মোবিলের কাজ হলো এই সারফেসটাকে ফ্যাসিলিটেট করা, অর্থাৎ পিচ্ছিল করা, যাতে ইঞ্জিনের চাকাগুলি সঠিকভাবে ঘুরতে পারে, কোনো ক্ষয় না হয়। ঠিক আলাদা পদ্ধতি ফুসফুসের এরকম এই যে আমাদের ফুসফুসে অ্যালভিউলাইগুলি চুপসায় কলাপস করে আসছে, আবার ফুলে যাচ্ছে, এই যে ঘর্ষণটা হচ্ছে, এই ঘর্ষণের কারণে যদি কোনো সেল যেন মারা না যায়, সেইটাকে সারফ্যাক্ট্যান্ট, টাইপ 2 রেসপিরেটরি সেল আছে, সারফ্যাক্ট্যান্ট সিক্রেট করে, এক ধরনের আঠালো পদার্থ সিক্রেট করে, যেটা এই অ্যালভিউলারে ঘর্ষণের কারণে কোনো সেল যেন না মরে যায়। এইটা হলো। এখন করোনা ভাইরাসটা কি করে? করোনা ভাইরাসটা এসে আমাদের যে টাইপ 2 নিউমেটিক সেল আছে, যেটা সারফ্যাক্ট্যান্ট তৈরি করে, সেইটাকে গিয়ে ওই সেলটাকে প্রোটেক্ট করে। এরপরে আমরা এই করোনা ভাইরাসের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ কিভাবে কাজ করে বা এর ট্রিটমেন্ট আছে কিনা, ভবিষ্যতে কি হবে, এই আমরা করোনা ভাইরাসের ড্রাগ ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধের ট্রিটমেন্ট নিয়ে পরবর্তী আলোচনায় আমরা আলোচনা করব। তখন এটা আমরা আরো ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই যে সারফ্যাক্ট্যান্ট সেলটাকে আক্রমণ করে ওই করোনা ভাইরাসটা মানুষের সেলের মধ্যে চলে গিয়ে ও কি করে, সেইটাই হচ্ছে সবচাইতে কনসার্নিং বিষয়, সবচাইতে বোঝার বিষয়। এখন আমি এই চিত্রটাকে, এইটা আমরা ধরছি, এটাকে পুরাটা একটা অ্যালভিউলাস, ঠিক আছে? এইটা যদি আমরা অ্যালভিউলাস ধরি, আর এইটা হলো ক্যাপিলারি লাইনিং এপিথেলিয়াম যেটা আছে, রক্তনালীর যে এপিথেলিয়ামগুলি আছে, আর এইটা হলো এই টাইপ 2 রেসপিরেটরি সেল। এখন করোনা ভাইরাস যদি এখান দিয়ে বঙ্কিওল দিয়ে এসে অ্যালভিউলাতে যদি প্রবেশ করে ও কি করে, ওর কাজটা হলো এই যে ভাইরাসগুলি এটা করে কি, এই টাইপ 2 নিউমেটিক সেল অর্থাৎ সারফ্যাক্টেন্স যেগুলি যে সেলগুলি থেকে এই আঠালো পদার্থ নিঃসৃত হয় সেটার মধ্যে ঢুকে পড়ে ওখানে এই
ভাইরাসটা করোনা ভাইরাসটার মাল্টিপ্লিকেশন হয়, অর্থাৎ একটা থেকে লক্ষ 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 ভাইরাস তৈরি হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটাতে, এখানে এই যে সবুজ যেগুলি দেখানো আছে সবই হচ্ছে করোনা ভাইরাস। এখন এই যে একটা সেল থেকে লক্ষ লক্ষ করোনা ভাইরাস তৈরি হচ্ছে, এখানে আসলে এটা স্বাভাবিকভাবেই এটা হচ্ছে একটা প্রদাহ তৈরি হয়। প্রদাহ মানে আমরা বলি হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায় হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে কি হয়, এই যে অ্যালভিউলা আছে এর মধ্যে ম্যাক্রোফেজ, আমরা ইমিউনিটির মধ্যে ম্যাক্রোফেজ নামে একটা সেলের কথা বলেছিলাম এবং ন্যাচারাল কিলার সেলের কথা বলেছিলাম গত আলোচনায়। সেই ম্যাক্রোফেজ করে কি, এই যখনই এই মাল্টিপল করোনা ভাইরাসগুলি লক্ষ লক্ষ করোনা ভাইরাসগুলি তৈরি হয়, এখানে আসলে ম্যাক্রোফেজ ওদের সাথে আক্রমণ করে, অর্থাৎ ওখানে একটা অ্যাকিউট ইনফ্লামেটরি কন্ডিশন তৈরি হয়। অর্থাৎ তার মানে যে প্রদাহটা তৈরি হয়ে যায়, ওই প্রদাহের কারণে অ্যাকিউট ইনফ্লামেশনের কারণে কিছু মেডিয়েটর রিলিজ হয়, সেগুলোর মধ্যে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এবং আপনার এনকে সেল। এই যে অ্যাকিউট ইনফ্লামেশন বা প্রদাহটা তৈরি হয়, এই প্রদাহটা তৈরি হওয়ার কারণে এই যে ক্যাপিলারি, যে আমরা বললাম যে টাইপ 1 রেসপিরেটরি সেলের নিচে যে ক্যাপিলারি এপিথেলিয়ামগুলি থাকে, এই কোষগুলি একটা কোষের জায়গা থেকে আরেকটা কোষের জায়গাটা একটু বেশি হয়ে যায় বা খালি হয়ে যায় বা ফ্যাসিলিটেট হয়ে যায়। তখন কি হয়, ওই যে রক্তের মধ্যে প্লাজমা, যে আমরা তো বলেছি মানুষের রক্তের মধ্যে প্রচুর পরিমাণ পানি প্লাজমা থাকে, আমরা মেডিকেল টার্মে এগুলোকে বলি এক্সুডেট। এখন ওই এক্সুডেটগুলি, ওই পানিগুলি সরাসরি এই পারমিবিলিটি বাড়ার কারণে, অর্থাৎ ভেদন ক্ষমতা কমে দেওয়ার কারণে দুইটা সেলের মাঝখান দিয়ে এই রক্তনালী থেকে এই পানিটা এখানে চলে আসলে এটা অ্যালভিওলাইটা এরকম ফিল আপ হয়ে যায়, পানিতে ভর্তি হয়ে যায়। যখনই পানিতে ভর্তি হয়ে যায় তখনই এটা আর কলাপস করতে পারে না এবং রিকয়েলিং হইতে পারে না। প্লাস এই যে মেমব্রেনটার যতটুকু এরিয়া, এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হতো, আমরা যেটা বললাম যে অক্সিজেন রেসপিরেটরি মেমব্রেন পার হয়ে শরীরে প্রবেশ করে আর কার্বন ডাইঅক্সাইড রক্তনালী থেকে অ্যালভিওলাতে প্রবেশ করে। এই যে জায়গাগুলি ব্লক হয়ে গেল, রেসপিরেটরি মেমব্রেন বলি আমরা, এই জায়গাগুলি রেসপিরেটরি সারফেস এরিয়া বলে আমরা মানে মেডিকেল টার্ম ভাষায়। তাহলে এই সারফেস এরিয়াটা কমে যাবে, কমে গেলে এখানে যে কাজটা ছিল, যে প্রয়োজনটা ছিল অক্সিজেনটা শরীরের ভিতরে প্রবেশ করা, তখন এই স্টেজে যদি পেশেন্ট চলে আসে, অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বলি আমরা, সার্স বলি যেটাকে, এখন এই কন্ডিশনটাকেই বলা হয় সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্স। এই সার্স হওয়ার কারণে, অর্থাৎ মানুষের খুব বেশি মাত্রায় তার শ্বাস প্রশ্বাসের কষ্ট হইতে থাকে এবং তার শ্বাস প্রশ্বাসে এক সময় গিয়ে ফুসফুসটা ফেল করতে শুরু করে, অর্থাৎ তার যে মানুষের স্বাভাবিক যে অক্সিজেনের ঘনত্বের যে প্রয়োজনটা সেটা কমতে শুরু করে। আমরা বলি এটাকে অক্সিজেন স্যাচুরেশন। এটা নর্মাল মানুষের দেখে অক্সিজেন স্যাচুরেশন থাকা উচিত হচ্ছে 94 এর উপরে। যদি 94 এর উপরে থাকে তাহলে আমরা সেটাকে মনে করি নর্মাল, কিন্তু যখনই এটা নিচের দিকে চলে আসে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা সিভিয়ার অ্যাকিউট অর্থাৎ সার্সের দিকে যাচ্ছে। যেমনটি হয়েছিল আমাদের ডাক্তার মঈনুদ্দিনের ক্ষেত্রে। উনি সিলেটে থাকার কারণে যখন এই আপনাদের একটা জিনিস বলতে, যখন এই অ্যাকিউট ইনফ্লামেশনটা তৈরি হয়, এটা খুব দ্রুত লাংসটাকে কাভার করে ফেলে, ড্যামেজ করে ফেলে, যার জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এতে 1 ঘন্টা হোক 2 ঘন্টা, যখনই এই এরিয়া কমে আসে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অল্প এরিয়া আছে যেখানে এখনো বাতাস যেতে পারে। এখন এই ভেন্টিলেটরের কাজটা কি, আমরা যে ভেন্টিলেটর সারা পৃথিবীতে ভেন্টিলেটরের এত অভাব, ভেন্টিলেটর আইসিইউ এটার যে এত কথা যে হচ্ছে শুধুমাত্র এইটুকের কারণে। এখান দিয়ে যদি আমরা ফোর্সফুলি প্লাস অধিক ঘনত্বের অক্সিজেন মিশ্রিত বায়ু যদি আমরা বাতাসটা এখানে ইনফ্লেক্ট করতে পারি, যেটুকু রেসপিরেটরি মেমব্রেন বাকি আছে সেটাকে কাজ করলে মানুষ আস্তে আস্তে এটা, এই যে চলমান যে ইনফ্লামেশনারি প্রসেসটা, এইটা কিন্তু একসময় গিয়ে আবার নর্মাল হয়ে যাবে। কিন্তু এই স্টেজে যদি আমরা পেশেন্টকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে না পারি, এই পেশেন্ট টিকানো যাবে না। অর্থাৎ
যারা যেমন মঈনুদ্দিন ক্ষেত্রে যেটা হয়েছে, ডাক্তার মঈনুদ্দিনের ক্ষেত্রে, উনি যখন সিলেটে ছিল তখন তার এই এআরডি সার্চটা শুরু হয়েছে, সিভিয়ার রেসপিরেটরি সিন্ড্রোমটা শুরু হয়েছে। শুরু হওয়ার কারণে যখন এই রেসপিরেটরি মেমব্রেনটা কমে এসেছে, অর্থাৎ গ্যাসিয়াস এক্সচেঞ্জটা কমে এসেছে, তখন প্রচন্ড শ্বাসকষ্ট তৈরি হয়ে যায়, মানুষ পাগলের মতো হয়ে যায়। তার কারণ ব্রেনও কাজ করে না, ব্রেনে হাইপক্সিয়া দেখা যায়। অর্থাৎ এই প্রসিডিউরটা যখন দ্রুত কাভার আপ হয়, তখন করে হয় কি এই সিভিয়ার রেসপিরেটরি সিন্ড্রোম বা এই সার্সটা হচ্ছে, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম হচ্ছে এই পেশেন্টগুলি কোলাপস করার প্রাথমিক স্টেপ। এই স্টেপগুলি যখনই দ্রুত যদি কাভার করা না যায়, অথবা টেকনিক্যাল বা ক্লিনিক্যাল সাপোর্ট যদি, অক্সিজেন সাপোর্ট যদি দেওয়া না হয়, বা এই পর্যন্ত গেলে যদি আমরা সাপোর্ট করতে না পারি, তাহলে এই পেশেন্টকে আর এই যেটা হয়েছিল বরিস জনসনের, উনার বাসায় থাকতে যখন এই সমস্যা হয়েছে তখনই উনাকে ডাক্তার কল করা হয়েছে, উনি প্রাইম মিনিস্টারের জন্য, সাথে সাথে ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে, সাথে সাথে ভেন্টিলেশন দেওয়া হয়েছে, তখন এই পার্টটাতে তাকে অক্সিজেন দিয়ে তার প্রয়োজনীয়তা কাভার করা হয়েছে, করে সে সুষ্ঠু পর্যায়ে পড়ে। এই যে এটা অ্যালভিওলার আর একটা ছবি, ওইটাতে আমরা দেখালাম এই ক্যাপিলারি প্লাস, এই যে অ্যালভিওলারগুলির আরেকটা চিত্র আপনাদের ধারণার জন্য হচ্ছে, এই যে এখানে আর্টারিয়ালগুলো থেকে ব্লাডটা, রক্তগুলি যায়, এটা ক্যাপিলারি হয়ে আবার এইটা ফেরত যায়। এই যে আঙ্গুরের থোকার মতো মানুষের লাংসগুলি, এইভাবে অ্যালভিওলারগুলি সাজানো থাকে। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে কোভিড-19 ভাইরাসটা, এটা আমাদের যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোমটা করলো, এইটার ফেটটা কি? এটা কিন্তু অন্য যে কোনো কারণেও হতে পারে। যেমন এখন আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হলো যে এই যে আমাদের করোনা ভাইরাসের পেশেন্টগুলি যে মারা যাচ্ছে, তার প্রধান কারণ হলো, তার মোড অফ ডেথটা হলো যে এই অক্সিজেন সাপ্লাই, ফুসফুসটা ড্যামেজ হয়ে যাওয়া। ফুসফুস ড্যামেজ হয়ে গেলে আমরা এই যখনই এটা কাভার দেওয়া যায় না, তখনই এই পেশেন্টগুলি আমরা লুজ করতে থাকি। তো এখন আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে আরেকটা জিনিস বলে দিতে চাই, সেটা হলো যে যদি এই যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমটা হলো, এইটাতে যদি কোনো পেশেন্টের কোমরবিডিটিস থেকে থাকে, এটা হচ্ছে নর্মাল প্রসিডিউর। যদি কোমরবিডিটিস থেকে থাকে, কোমরবিডিটিস বলতে আমরা বুঝি যে আদার্স যে রোগগুলি থেকে থাকে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, যেমন যার সিওপিডি আছে, আগে থেকে শ্বাসনালীতে তার রোগ আছে, তার এবং যাদের ডায়াবেটিস আছে, এই পেশেন্টগুলি, অর্থাৎ কিংবা তাদের ইস্কিমিক হার্ট ডিজিজ আছে, হার্টের পাম্পের ক্যাপাসিটি কম, এই পেশেন্টের গুলির ক্ষেত্রে যখনই এই অবস্থায় এই সার্স তৈরি হয়, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম তৈরি হয়, তখন অন্য অর্গান যদি দুর্বল থাকে, তাহলে এই মৃত্যুর সংখ্যা, পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যায়। যার জন্য আমেরিকা এবং ইটালিতে এত বেশি ডেটের কারণ, উন্নত বিশ্বে ডেটের কারণ হলো যে ওখানকার পপুলেশনের ডেমোগ্রাফি স্টাডি যদি করা যায়, আমরা দেখি পপুলেশনে ওনাদের, আমাদের দেশে যেমন আমাদের জনসংখ্যাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাইলে 15 থেকে 60 বছর, 45 থেকে 50 বছর পর্যন্ত এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবের মধ্যে মেজরিটি মানুষ। আর আমাদের জনসংখ্যার ক্ষেত্রে 50-এর পরে থেকে 95 পর্যন্ত বা 80 পর্যন্ত এই গ্রুপের সংখ্যাটা কম। আর তুলনামূলকভাবে শিশু থেকে 15 বছর পর্যন্ত এই সংখ্যাটা কম। বেশিরভাগ এরা বলে ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড বলি আমরা, অর্থাৎ ওয়ার্কিং ফোর্সের যে জনসংখ্যার ওয়ার্কিং ফোর্স আমাদের দেশে এটা এখন বেশি আছে। এই থাকার কারণে আমরা আমাদের জনসংখ্যাকে কর্মক্ষম জনগোষ্ঠী বলছি। কিন্তু বাইরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেটা হয়, সেটা হলো ওদের বয়স্ক 50 থেকে 90 বা 100 বছরে এই লেভেলের জনসংখ্যা অনেক বেশি। সাধারণত দেখা যায় যে এই পেশেন্টগুলির ক্ষেত্রে এই কমপ্লিকেশনগুলি থাকে, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকলে তার ডেথ রেটের সংখ্যা 7% বেড়ে যায় এআরডিএস এর সময়। যদি ইস্কিমিক হার্ট ডিজিজ বা হার্টের কোনো সমস্যা থাকে, হার্টের ব্লক থাকে,
আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ডায়াবেটিস যদি থাকে কোমরবিডিস তাদের ক্ষেত্রে মর্টালিটি রেট 7% অধিক হচ্ছে, 10% হয়ে যায়। যদি ইস্কিমিক হার্ট ডিজিজ থাকে তাও বেড়ে যায়। এই জন্য আমাদের তুলনায় বাইরের কান্ট্রিগুলোতে ডেথ রেটটা অনেক বেশি। এখন এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে যে সমস্ত পেশেন্ট যদি কোমরবিড নাও থাকে তাহলে কিন্তু ERDS এর মানুষ মারা যেতে পারে। যেমন এখন অনেক কম বয়সে করোনা ভাইরাসের ডেথ হচ্ছে। এটার কারণ হলো এটাই যে সঠিক সময় মতো যদি আমরা চিকিৎসা দিতে না পারি বা ভেন্টিলেটর দিতে না পারি, তাহলে এই পেশেন্টগুলি এই স্টেজ থেকে ফেরানো যায় না। এই জন্য যদি আমরা এখন মোটামুটি আশা করছি আমরা আপনাদেরকে ইয়াটা বোঝাতে পেরেছি যে মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং তার কমপ্লিকেশনটা করোনা ভাইরাসের ক্ষেত্রে কি হয়। এখন আসুন আমরা যে এই যে শ্বাসনালীর মধ্যে আমাদের যে বাতাসে যে অনেক পার্টিকেলস বা ময়লাগুলি চলে যায়, এই যে শ্বাসনালীর ভিতরে এই ধরনের সিলিয়াটিক অর্থাৎ ঝাড়ুর মতো এরকম প্রজেকশন থাকে। এদের কাজ হলো যে ডাস্ট পার্টিকেল সহ যে সমস্ত ময়লা আমাদের ফুসফুসে প্রবেশ করে সেগুলিকে ঝাড়ু দিয়ে এই সিলিয়ারি মুভমেন্টের মধ্যে দিয়ে এটা কফ আকারে বের করে দেয়। যদি কারো কফ যেতে বাধা পড়ে তাহলে কিন্তু এই যেমন সিওপিডি যাদের থাকে, ব্রঙ্কাইটিস যাদের থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেথ রেটটা এখানে অনেক বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখন এইগুলি যদি করোনা ভাইরাস হয়, এটা এই যে হিউম্যান সেলে কিভাবে প্রবেশ করে এটার একটা ছবি দেওয়া আছে। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে পেশেন্টটা যখনই এই ধরনের সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম তৈরি হয়, তখনই তাকে সাথে সাথে অক্সিজেন সাপোর্ট দিতে হবে এবং ভেন্টিলেশন দিতে হবে। এটা একটা ভেন্টিলেটরের চিত্র। এখানে মানুষকে পজিটিভ প্রেশার অর্থাৎ কোনো পেশেন্টের যদি শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা শেষ হয়ে আসে, তাকে পজিটিভ প্রেশার অর্থাৎ এখান থেকে ইনটুবেট করে একটা পাইপের মাধ্যমে তাকে শ্বাসনালীর ভিতরে এই অক্সিজেন মেশিন এয়ার ফোর্সফুলি তাকে প্রবেশ করানো হয়, যাতে তার শ্বাস প্রশ্বাসের কষ্টের কারণে সেই পেশেন্টটা যেন মারা না যায়। এখন আসুন আমরা কিছু টিপস নিয়ে কথা বলতে চাই। যে কিছু কিছু ব্যায়াম আছে, ফুসফুসের ব্যায়াম আছে বা রেসপিরেটরি এক্সারসাইজ বলি আমরা, এগুলি করলে আমরা কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে আমরা কিন্তু ভালো থাকতে পারি এবং এই কমপ্লিকেশনটাকে করোনাটাকে এড়ানো সম্ভব। এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে রেসপিরেটরি এক্সারসাইজ বেশ কয়েকটি আছে, এইগুলি সাধারণত ফিজিওথেরাপি করে, তবু আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। একটা হলো যে আমাদের যে শ্বাস প্রশ্বাসটা চলে, এটা মেইনলি এই যে লাংসটাকে এক্সপান্ড করে এবং আবার কলাপস করে নিয়ে আসে এক্সপান্ড, এটার যে প্রেশার রেগুলেটরটা করে, এইটা হলো আপনারা দেখবেন মানুষের এই যে বুক এবং পেটের মাঝখানে একটা পর্দা থাকে, মাংসপেশি পর্দা, এটাকে বলে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা হচ্ছে মেইনলি এই শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে প্রধান ভূমিকা বা ফোর্স হিসাবে কাজ করে নেগেটিভ প্রেশার এবং পজিটিভ প্রেশার তৈরির ক্ষেত্রে। আর আমাদের যে বুকের খাঁচা যেটা আছে, এই খাঁচাগুলির মধ্যে যে রিপসগুলি আছে, আমরা যে হাড্ডিগুলি আছে আড়াআড়ি হবে, প্রত্যেকটা হাড্ডি মাঝখানে একটা ছোট গ্যাপ থাকে। এই যে আমরা যে মুভমেন্টটা করি রেসপিরেশনে, আমাদেরকে বুঝতে পারবেন যে এই অ্যাক্সেসরি রেসপিরেটরি মাসল বলি আমরা এগুলিকে। তা এখন আমরা রেসপিরেটরি এক্সারসাইজ দুইভাবে করতে পারি। একটা হলো যে আমরা বসে বসে যে রিল্যাক্সের যে নিয়মগুলি আছে সেগুলি বলতে পারি। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি সবসময় একই পরিমাণ ফুসফুসের রেসপিরেশনের প্রয়োজন পড়ে না। এটা রেসপিরেটরি মেমব্রেন রিজার্ভ থাকে, অর্থাৎ আমাদের রেসিডুয়াল কিছু ভলিউম থেকে যায়, এটা সবসময় প্রয়োজন পড়ে না। কিন্তু বোর্ড কিন্তু পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী তা সেই ফুসফুস এই জায়গাটা রেসপিরেটরি স্পেসটা, রেসপিরেটরি সারফেসটা ইউজ করে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমি যদি এখন দৌড়াতে শুরু করি অর্থাৎ এক্সারসাইজ করি,
তাইলে কি হবে, আমার শরীরে রক্তের অধিক শক্তির কারণে আমার মাসলগুলি কাজ করার জন্য রক্তের প্রয়োজন হবে। আবার অধিক রক্ত পরিমাণ কাজ করার কারণে যে মাসলগুলি, আমাদের মাংসপেশিগুলি যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন করতে, সেটাও আমাদের থেকে দ্রুত বের হওয়া যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসটা আমাদের অটোমেটিক্যালি, এটা বলে অটো রেগুলেশন, অটোমেটিক্যালি দ্রুত হতে চলে যায় এবং লম্বা লম্বা শ্বাসে পরিণত হয় নর্মাল ক্ষেত্রে। আমরা সেই টাইডাল, আমরা কিছু পরবর্তীতে এটা আপনাদেরকে বলবো যে আমরা সম্পূর্ণ রেসপিরেটরি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যখন আমরা কাজে আছি, যে রেস্টিং অবস্থায়, তখন কিন্তু সম্পূর্ণ লাংসের গ্যাসিয়াস এক্সচেঞ্জের প্রয়োজন পড়ে না। এটা পরিস্থিতি অনুযায়ী বডি এটা কম্পেনসেট করে, সেটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে, হাইপোথ্যালামাসের মাধ্যমে। এটা আমরা পরে একদিন অটো রেগুলেশনের নিয়ে কথা বলবো। তো এখন আমরা আসুন যে সরাসরি চলে যাই যে কি কি এক্সারসাইজ করলে আমরা এই করোনার সাথে আমাদের এই ফুসফুসটাকে খুব বেশি ইজিলি করতে পারবো। এখানে হার্ভার্ড মেডিকেল ইউনিভার্সিটি, যেটা ইউনাইটেড স্টেটস আছে, তাদের একটা টিপস বা গাইডলাইন আছে যে আপনারা রেসপিরেটরি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলি কিভাবে করবেন। আমরা সেই ইয়াতে বলি, এখানে দেখুন দেখানো আছে ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট ইয়োর নেক অ্যান্ড ব্যাক প্লেস টু এ ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। ডায়াফ্রাগমেটিক ব্রিদিংটাকে আমরা কি করতে পারি, শ্বাস প্রশ্বাস কিভাবে করতে পারি। এখানে দেখুন একটা বেডে আছে একজন ফিজিওথেরাপিস্ট, উনি রেসপিরেটরি ফিজিওথেরাপিস্ট। উনি এখানে রিল্যাক্স কিভাবে আছে দেখে, সেটা এটা দ্বারা ঘাটটা, অর্থাৎ আমাদের শ্বাসনালীটা, এয়ারওয়েটাকে করতে হবে, একদম স্ট্রেট রিল্যাক্সে থাকতে হবে। থাকার পরে উনি যখন এই পর্যায়ে থেকে এখানে দাঁড়ায়, তখন আপনি দেখবেন যে আমার এই শ্বাস প্রশ্বাস থেকে শুধু পেটটা নড়বে, বুকের খাঁচাটা নড়বে না। আপনি যদি একদম ইয়ার উপরে শুয়ে যান, তাহলে বিছানার উপরে শুয়ে যান, তাহলে উপরে থাকলে আপনার যে বুকের খাঁচাটা এটা নড়বে না, মেনলি নড়বে হচ্ছে পেট। আপনি পেটের উপরে, বুকের উপরে একটা হাত রাখুন, পেটের উপরে হাত রাখুন। এখন আপনি নিঃশ্বাসটা ভিতরে নেন, নিয়ে আপনি 2 সেকেন্ড ধরে নেবেন, এটাকে 2 সেকেন্ড বন্ধ করে রাখেন, আবার 2 সেকেন্ড ছেড়ে দেন। এভাবে প্রত্যেকটা ইয়াতে আপনি 3 থেকে 5 মিনিট করে দিনে 4 থেকে 5 বার এই রেসপিরেটরি এক্সারসাইজটা করবেন, নর্মাল লাংসটা ভালো থাকার জন্য। আবার ঠিক একইভাবে ইনহেল 2 সেকেন্ডস, আমি যেটা বললাম এতক্ষণ, যে 2 সেকেন্ড যাবত আপনি নিঃশ্বাস নিবেন, 2 সেকেন্ডে নিঃশ্বাস ছাড়বেন, তারপরে পজ করে রাখবেন বা ধরে রাখবেন, এটা 1 সেকেন্ড। এটা রিপিট দ্য সাইকেল, এটা সারা দিনে আপনি প্র্যাকটিস করতে পারেন। ব্রিদিং প্র্যাকটিস 20 মিনিটস পার ডে। আপনি সারা দিনে 20 মিনিট এই রেসপিরেটরি এক্সারসাইজটা করবেন আপনার লাংসটাকে সুস্থ থাকার জন্য। সেটা আপনি ইচ্ছা করলে একসাথে 20 মিনিটস করতে পারেন, অথবা আপনি ইউনিট ভাগে ভাগে সকালে, বিকালে, রাত্রে এভাবে ভাগ করে 24 আওয়ার্সে যদি আপনি এই এক্সারসাইজটা করেন, তাহলে আপনার জন্য, এই যে এখানে ওরা পরবর্তীতে বলা আছে 10 মিনিট সেশন করে অথবা 5 মিনিট সেশন করে ভাগ ভাগ করে আপনি 24 ঘন্টায় 20 মিনিট করলেই হবে। ঠিক আছে। এখন আসুন, আপনি যে আমরা যদি বসে থাকি এখানে এই অবস্থায় থেকে ডায়াফ্রাগমেটিক রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা সম্ভব। আমি আপনাদেরকে দেখা দিতে পারি। এটা হলো আপনি আপনার চেয়ারে বা যেখানে বসে আসেন, আপনারা সেই চেয়ারের সাথে আপনার শরীরটাকে একদম পারপেন্ডিকুলার একদম লম্বালম্বি 90 ডিগ্রিতে রাখেন, রেখে আপনি ঠিক আবার এই ইয়াতে আসবেন। প্রথমে আমি আগে যেটা বলেছিলাম সেটাই, যে প্রথমে নিঃশ্বাসটা নিলেন, আবার ধরে রাখলেন, তারপরে আবার ছেড়ে দিলেন, আবার নিলেন, কিছুক্ষণ ধরে রাখলেন, আবার ছেড়ে দিলেন। এভাবে আপনি কন্টিনিউয়াসলি রিল্যাক্স, আপনার বডিটাকে রিল্যাক্স করে, ফুললি রিল্যাক্স করে আপনি স্লোলি ইনহেল করেন, আবার নিঃশ্বাস ছেড়ে দেন। এভাবে 2 সেকেন্ডে আপনি ব্রিদিংটা নিলেন, ওই নিঃশ্বাসটা নিলেন, 2 সেকেন্ড পরে ছাড়লেন, 1 সেকেন্ড। আপনি যখনই শ্বাস প্রশ্বাসটা নিলেন, সাথে সাথে ছাড়া যাবে না। আপনি নিলেন, এইভাবে ডিপ ব্রেথ নিলেন, লম্বা শ্বাস নিলেন, শ্বাস নিয়ে এরকম আটকায় রাখবেন 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, আবার রিল্যাক্স আস্তে করে ছেড়ে দেন।
নিলেন আবার ছেড়ে দেন। এটা যারা আপনার ওই যে কোয়ান্টাম মেথড যারা করেন তারা দেখবেন যে তাদের ক্ষেত্রে তারা এইগুলি প্র্যাকটিস করায়। এবং যারা ইয়োগা করেন, ইয়োগা আদিত্যনাথ বা আপনার এই যে বাবা রামদেব, এদের দেখবেন যে ওই ধরনের এই কাজগুলি ওনাদেরকে ওই প্র্যাকটিসগুলি করায়। আসলে আসলে ঘটনা দেখে ওনারা ধর্মীয় মতে এবং ইয়াতে করেন কনসেন্ট্রেশন করার জন্য, কিন্তু আসলে ফিজিওলজিক্যালি আমাদের ফুসফুসকে রক্ষা করতে গেলে এই ব্যায়ামগুলি করা দরকার। যেমন ইয়োগাতে আপনি কি করেন, ইয়োগাতে আপনি কি করেন, ইয়োগাতে আপনি একটা আসনে বসে রিল্যাক্স থাকলেন, থেকে দেখবেন যে ওরা বলে আপনি এক নিঃশ্বাস নিলেন, ভিতরে ধরে রাখেন, আস্তে করে ছেড়ে দিলেন। এটা হচ্ছে ইয়োগা দিলেন। আবার আপনি এক নাক দিয়ে নিলেন, আরেক নাক দিয়ে ছেড়ে দিলেন, এক নাক দিয়ে নিলেন, আবার দেখবেন। এগুলি হচ্ছে ইয়োগার স্মৃতি। এইটা সম্বন্ধে আমি অত বেশি ওয়াকেবল না, এটা আমি মেকানিজমটা অত ভালো বলতে পারি না, কিন্তু হাওয়ার্ড ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের ক্ষেত্রে ওরা ব্রিদিং এক্সারসাইজের যে টিপসগুলি দেওয়া আছে, আমি এটাই মোস্ট সাইন্টিফিক। এবং এভাবে যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস ডায়াফ্রাম 20 মিনিট করে যদি করতে পারেন, তাহলে আশা করা যায় আপনি আপনার লাংস সুস্থ থাকবে। এবং এই করোনার ক্ষেত্রে লাংসের যে আমাদের করোনা প্রতিরোধের যে কার্যক্রম, যে করোনা প্রতিরোধের যে ফাইটিং, করোনার বিরুদ্ধে আমরা যদি নর্মালি লড়াই করতে যাই, তা আমাদের শ্বাসতন্ত্র এবং ফুসফুস এভাবে আমাদেরকে সহায়তা করবে এই রেসপিরেটরি ব্যায়ামগুলি। পরবর্তী আলোচনায় আমরা করোনার উপরে কি কি ড্রাগ কাজ করে, কিভাবে এটা চিকিৎসা হয় এবং কি চিকিৎসা পদ্ধতি, এটা কখন কিভাবে বোঝা যায়, এটা নিয়ে আলোচনা করব আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।